মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। দিনের বেলা রমেশের দর্জিপাড়ার বাসা। যোগেন্দ্র অক্ষয় উপস্থিত, কমলা তখন অন্য ঘরে। রমেশ, এ মেয়েটিকে? ও আমার এক আত্মীয়। কি রকমের আত্মীয়? তোমার তো সব আত্মীয়ের কথাই আমার শোনা আছে। এ আত্মীয়ের তো কোনো বিবরণ শুনিনি। একান্ত গোপনীয় নাকি? হ্যাঁ, গোপনীয়। এই মেয়েটির সম্বন্ধে আমি তোমাদের সঙ্গে কোনো আলোচনা করতে চাই না। তুমি না চাইলেও আমি চাই না। হেমের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব না হলে কার সঙ্গে তোমার কতটা দূর আত্মীয়তা গড়িয়েছে তা নিয়ে এত তোলপাড় করবার প্রয়োজন হতো না। গোপন গোপনই থাকতো। হেমনলিনীর আত্মীয় হিসেবে আমার তো জানতেই হবে। যার তার সঙ্গে তোমার যেমন আত্মীয়তাই থাক না কেন, তা গোপন রাখবার কি এমন কারণ থাকতে পারে ভাই? আর সেই কারণটা বলে দিলে গোপন রাখা আর চলে না। তুমি আমায় ছেলেবেলা থেকে জানো। কোনো কারণ জিজ্ঞাসা না করে কেবল আমার কথার উপর তোমাদের বিশ্বাস রাখতে হবেই। আমি তোমাদের এইটুকু পর্যন্ত বলতে পারি, পৃথিবীতে কারো সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই যাতে হেমনলিনীর সঙ্গে সম্বন্ধ স্থাপনে আমার কোনো বাধা থাকতে পারে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। 1906 সালে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এই উপন্যাস। আজ শুনছেন তৃতীয় পর্ব। এই মেয়ের নাম কমলা, তাই না? একে তোমার স্ত্রী বলে পরিচয় দিয়েছ, ঠিক কিনা? হ্যাঁ, দিয়েছি। এরপরেও তোমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, তুমি আমাদের বলতে চাইছো এই মেয়েটি তোমার স্ত্রী নয়? এদিকে অন্য সকলকে জানিয়েছ এই তোমার স্ত্রী। এমন আচরণ খুব বিশ্বাসযোগ্য কি ভাইয়া? বাবা, কেবল এটুকু বিশ্বাস করো যে হেমনলিনীর সঙ্গে আমার বিয়ে কর্তব্য বিরুদ্ধ নয়। আর কমলা সম্বন্ধে তোমাদের সঙ্গে সকল কথা আলোচনা করবার গুরুতর বাধা আছে। কেন বুঝতে পারছো না? তোমরা আমাকে সন্দেহ করলেও যে কথার সঙ্গে অন্যের জীবন জড়িত সেই কথা আমি বলতে পারবো না। আমি অন্যের প্রতি অন্যায় করতে পারি না। আর হেমনলিনী? হ্যাঁ, হেমনলিনীর কি হবে? ওকে সব কথা খুলে বলেছো নিশ্চয়? না, বলিনি। বিয়ের পরে বলবো বলেছি। ও, এতে তোমার আর অন্যায় হচ্ছে না। বেশ বেশ বেশ। আচ্ছা, আমি কমলাকে এ সম্বন্ধে দু একটা প্রশ্ন করতে পারি কি? না, পারো না, কোনো মতেই না। আমাকে যদি অপরাধী মনে করো তবে আমার সম্বন্ধে যেমন খুশি ব্যবস্থা নিতে পারো, কিন্তু তোমাদের সামনে প্রশ্নোত্তরের জন্য নির্দোষ কমলাকে দাঁড় করাতে আমি পারবো না। আর প্রয়োজন নেই, যা জানার জেনেছি, যথেষ্ট প্রমাণ হয়েছে। এখন তোমায় আমি স্পষ্ট কয়েকটা কথা বলে রাখছি, মন দিয়ে শোনো। এরপর আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করলে অপমানিত হবে, অপমানিত। রমেশ শুকনো মুখে স্তব্ধ হয়ে বসে রইল। যোগেন্দ্র বলে চলল, হেমকে তুমি কোনো চিঠি লিখতে পারবে না। তার সঙ্গে প্রকাশ্যে বা গোপনে তোমার কোনো সম্পর্ক থাকবে না। যদি চিঠি লেখো তবে যে কথা তুমি গোপন রাখতে চাইছো সেই কথা আমি সমস্ত প্রমাণ সমেত সবার কাছে প্রকাশ করে দেব। যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে তোমার সঙ্গে হেমের বিয়ে কেন ভাঙলো, আমি বলবো এ বিয়েতে আমার সম্মতি নেই বলে ভেঙে দিয়েছি। আসল কথাটা বলবো না। তবে তুমি যদি সাবধান না হও তবে সমস্ত কথা ফাঁস করে দেবো। তোমার এসব কীর্তির পরেও যে আমি নিজেকে সংযত রেখেছি সে তোমার ওপর দয়া করে নয়। এর মধ্যে আমার বোন হেম জড়িয়ে আছে বলেই তুমি এত সহজে ছাড়া পেলে। এখন শেষ কথা হলো, কোনো কালে হেমের সঙ্গে তোমার যে কোনো রকম পরিচয় ছিল, তোমার কথায়, বার্তায় বা ব্যবহারে তার যেন কোনো প্রমাণ না পাওয়া যায়। এখনো যদি বিন্দুমাত্র লজ্জা থাকে, অপমানের ভয় থাকে, তাহলে আমি এখনই বলছি, আমার এই কথাটা ভুলেও অবহেলা করবে না, একদম না। যোগেন্দ্র আর অক্ষয় চলে গেল। রমেশ কাঠের মূর্তির মতো কঠিন হয়ে বসে রইল কিছুক্ষণ। হতবুদ্ধি ভাবটা কেটে গেলে তার মনে পড়ে গেল কমলা পাশের ঘরে গিয়েছে।
রমেশ পাশের ঘরে গিয়ে দেখল কমলা রাস্তার দিকে জানালার একটা খড়খড়ি খুলে চুপ করে বসে আছে। রমেশের পায়ের শব্দ শুনে সে খড়খড়ি বন্ধ করে মুখ ফিরালো। ওরা দুজন কে? আজ সকালে আমাদের স্কুলেও গিয়েছিল। হ্যাঁ, কে? স্কুলে গেছিল? হ্যাঁ, ওরা তো আমাকে কি বলছিল? ওরা আমাকে জিজ্ঞাসা করছিল তুমি আমার কে হও। কমলা যদিও শ্বশুরবাড়ির অনুশাসনের অভাবে এখনো লজ্জা করতে শেখেনি, তবুও আসই সব সংস্কার বসে রমেশের এই কথায় তার মুখ রাঙা হয়ে উঠল। আমি আমি ওদের বলে দিয়েছি তুমি আমার কেউ হও না। কমলা, তোমার কাছে সব কথা কেমন করে খুলে বলি বলো তো? আচ্ছা শোনো, দেশে যেতে হবে। হ্যাঁ, সময় বেশি আর নেই। এই বেলায় সবকিছু গুছিয়ে নেওয়া দরকার, বুঝলে? যাও। রমেশের বুকের ভিতরে একটা চাপা কষ্ট যেন পোকার মতো ভেতরটা কুড়ে কুড়ে খেয়ে এবার বের হয়ে আসবার চেষ্টা করছে। খাবার পালা সঙ্গ হলে রমেশ মনে মনে ভাবতে লাগলো কি করা যায়। এতক্ষণে যোগেন্দ্র হেমনলিনীকে কি বলেছে? হেমনলিনী বা কি মনে করেছে? কেমন করে হেমনলিনীকে সে বোঝাবে? যদি হেমনলিনীর সঙ্গে চিরকালের মতো বিচ্ছিন্ন হতে হয় তবে কি করে বাঁচবে সে? এই সকল জ্বালাময় প্রশ্ন ভিতরে ভিতরে জমা হয়ে উঠছিল। এটুকু বুঝতে বাকি নেই, কলকাতায় আর থাকা চলবে না। কমলার কথা কলকাতায় সর্বত্র বন্ধু ও শত্রুদের মধ্যে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠল বলে। আমি যে কমলার স্বামী, এই গোলমালে সেই জনশ্রুতিও যথেষ্ট ছড়িয়ে যাবে। এ সময় কমলাকে নিয়ে আর একদিনও কলকাতায় থাকা সঙ্গত নয়। না। অন্যমনস্ক রমেশের এই চিন্তার মাঝখানে হঠাৎ কমলা তার মুখের দিকে তাকিয়ে বলল, এত কি ভাবছো? হ্যাঁ? তুমি যদি দেশে থাকতে চাও আমিও সেখানেই থাকবো, তোমার সঙ্গে। দোহাই তোমায়, আমায় আর স্কুলে রেখে যেও না। বাকি মেয়েদের প্রশ্নের জবাব দিতে দিতে মরমে মরে থাকি। ভালো লাগে না আমার। আমায় তোমার সঙ্গে নিয়ে চলো শুধু। বেশ বেশ, তবে চলো চলো, আজ রাতেই রওনা দেব। অন্নদাবাবু একান্ত মনে আশা করছিলেন যোগেন্দ্র ভালো খবর নিয়ে আসবে। সমস্ত গোলমাল অতি সহজেই পরিষ্কার হয়ে যাবে। যোগেন্দ্র ও অক্ষয় ঘরে এসে যা বলল তা শুনে অন্নদাবাবু হতবাক হয়ে গেলেন। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কোন রমেশের স্ত্রী? বলি, কটা রমেশকে চেনো তুমি? হ্যাঁ, আমাদের রমেশ। 5-6 মাস আগে যখন সে দেশে গেছিল তখন সে বিয়ে করতেই গেছিল। কিন্তু তার পিতার মৃত্যু হলো বলেই তো সে বিয়ে আর হলো না, তাই তো জানি। ভুল জানো, মৃত্যুর আগেই বিয়ে সারা হয়ে গিয়েছে। অন্নদাবাবু স্তব্ধ হয়ে বসে মাথায় হাত বুলোতে লাগলেন। কিছুক্ষণ ভেবে বললেন, তবে তো আমাদের হেমের সঙ্গে তার বিয়ে হতেই পারে না। এদিকে যে আয়োজন সমস্তই প্রায় ঠিক হয়ে গেছে। এই রবিবার হলো না, পরের রবিবার দিন স্থির করে চিঠি বিলি পর্যন্ত হয়ে গেছে। আবার সেটা বন্ধ করে ফের চিঠি লিখতে হবে। এবার আমি কি করি? একেবারে বন্ধ করবার দরকার কি? কিছু পরিবর্তন করে কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। রমেশের বদলে অন্য কোনো পাত্র স্থির করে আসছে রবিবারেই যেমন করে হোক কাজটা শেষ করলেই হবে। নইলে লোকের কাছে যে মুখ দেখাতে পারবো না বলে যোগেন্দ্র একবার চকিতে অক্ষয়ের মুখের দিকে চাইল। অক্ষয় বিনয় মুখ নামিয়ে ফেলল। এত তাড়াতাড়ি পাত্র পাওয়া যাবে? সে তুমি নিশ্চিন্ত থাকো। কিন্তু হেমকে তো রাজি করাতে হবে। হবেও? রমেশের সমস্ত ব্যাপার শুনলে সে নিশ্চয়ই রাজি হবে। কিছুক্ষণ পরে হেমনলিনী ঘরে ঢুকল। হেম, বসো, তোমার সঙ্গে একটু কথা আছে। তোমার তো মনে আছে রমেশ মাস 6 আগে তার বাপের সঙ্গে দেশে চলে গেছিল। তারপর অনেক দিন তার কোনো চিঠিপত্র না পেয়ে একটু অবাক হয়েছিলাম। যে রমেশ দুবেলা আমাদের এখানে আসতো, যে বরাবর আমাদের পাশের বাড়িতে থাকতো, সেই কলকাতায় এসে আমাদের সঙ্গে একবার দেখা পর্যন্ত করলো না। অন্য বাড়িতে গিয়ে গা ঢাকা দিয়ে থাকলো। মনে পড়ে? রমেশের এমন ব্যবহার সম্বন্ধে
একটা প্রশ্নও কি তোমাদের মনে জাগেনি? রমেশের উপর এত গভীর বিশ্বাস? হেমনলিনী নিরুত্তর। যোগেন্দ্র বলে চলল, আচ্ছা, বেশ কথা। আশা করি আমার উপরেও তোমার কতকটা বিশ্বাস আছে। আমি নিজে স্কুলে গিয়ে খবর নিয়েছি। রমেশ তার স্ত্রী কমলাকে সেখানে বোর্ডার রেখে পড়াচ্ছিল। ছুটির সময়ও তাকে সেখানে রাখবার বন্দোবস্ত করেছিল। হঠাৎ 2-3 দিন হলো স্কুল থেকে রমেশ চিঠি পেয়েছে যে ছুটির সময় কমলাকে স্কুলে রাখা যাবে না। আজ তাদের ছুটি ফুরিয়েছে। কমলাকে স্কুলের গাড়ি দর্জিপাড়ায় তাদের সাবেক বাসায় পৌঁছে দিয়েছে। সেই বাসায় আমি নিজে গেছিলাম। গিয়ে দেখি কমলা বঁটিতে আপেলের খোসা ছাড়িয়ে কেটে দিচ্ছে, আর তোমাদের রমেশ তার সামনে মাটিতে বসে এক টুকরো করে মুখে ফুটছে। এখন এর পরেও কি রমেশের ওপর বিশ্বাস রাখতে চাও তুমি? আপেল খাচ্ছে, আপেল খাচ্ছে। একটানা কথা বলতে বলতে যোগেন্দ্র খেয়াল করেনি, কিন্তু এবার প্রশ্নের উত্তরের অপেক্ষায় হেমনলিনীর মুখের দিকে তাকিয়ে সে চমকে উঠল। দেখল হেমের মুখ অস্বাভাবিক রকম বিবর্ণ হয়ে গেছে এবং সে তার সর্বশক্তি দিয়ে 2 হাতে চৌকির হাতা চেপে ধরবার চেষ্টা করছে। পর মুহূর্তে সামনের দিকে ঝুঁকে পড়ে জ্ঞান হারিয়ে চৌকি থেকে সে নিচে পড়ে গেল। যোগেন্দ্র তাড়াতাড়ি হেমনলিনীকে একটা সোফায় তুলে বসানোর চেষ্টা করল। পাশেই কুঁজোর জল ছিল, সেই জল তার মুখে চোখে বারংবার ছিটিয়ে দিল। অক্ষয় তখন একখানা হাত পাকা নিয়ে বেগে বাতাস করতে লাগলো। খানিকক্ষণ পর একটু ধাতস্থ হলো হেমনলিনী, কিন্তু তার চোখে মুখে নিদারুণ শোকের ছায়া। কোন ক্রমে বাবার হাঁটুর উপর মুখ চেপে ধরে তার অসহ্য কান্নার বেগ সংবরণ করার চেষ্টা করল। অন্নদাবাবু ব্যাকুল হয়ে উঠলে যোগেন্দ্র বাবাকে থামিয়ে দিয়ে বলল, বাবা, এখন কিছু বলো না। হেমকে এখন কিছুক্ষণ ভাববার সময় দাও। আমার মনে হয় সেটাই ঠিক হবে। এ কথার ইঙ্গিত বুঝেই হেমনলিনী তখনই হাঁটু ছেড়ে উঠে বসল এবং যোগেন্দ্রর মুখের দিকে চেয়ে বলল, আমার যা ভাববার সব ভেবেছি। তুমি নিশ্চিত জেনে রাখো, যতক্ষণ তার নিজের মুখ থেকে না শুনছি ততক্ষণ আমি এ কথা কোনো মতেই বিশ্বাস করতে পারবো না। এই কথা বলে অশক্ত শরীরে সে কোনো মতে উঠে ভিতরে চলে গেল। যোগেন্দ্র এক প্রস্ত দীর্ঘশ্বাস ফেলল। এত কিছুর পরে হেম যদি প্রত্যক্ষ প্রমাণ ও বিশ্বাস না করে, তাহলে আর কি করা যাবে? যোগেন্দ্র কিছুই ভেবে পেল না। অক্ষয়ের কথা মনে হলো তার। যোগেন্দ্র ডাকল, অক্ষয়, সবই তো শুনলে, এখন কি উপায় বলো তো? উপায় আর কি বলি? হেমনলিনীর কাছে রমেশকে নিজের মুখে সকল কথা কবুল করতে হবে, এছাড়া উপায় তো আর দেখি না। পাগল হয়েছ? সে নিজের মুখে কখনো বলবে ভেবেছ? কিংবা যদি একটা চিঠি লেখে, তাহলে কিন্তু আরো ভালো হয়। কিন্তু আর কোনো কিন্তু নয়, তোমাকে এই ভার নিতে হবে। রমেশের বাসায় গিয়ে ওর কাছ থেকে চিঠি নিয়ে আসতে হবে তোমায়। তবে আমার মনে হয় ওকে আর বাড়িতে পাওয়া যাবে না। আজকের পর সে আর কলকাতায় থাকবে না, পালাবে। কিন্তু যাবে কোথায়? হ্যাঁ, দেশে। দেশে যেতে হলে তো প্রথমে ট্রেন, তারপর জলপথ। অক্ষয়, আর কিন্তু দেরি করলে চলবে না। এখনই যাও, যেখান থেকে পারো, যেভাবে পারো নিয়ে এসো। তুমি ভেবো না ভাই, আমি এই চললাম, দেখি কতদূর কি করতে পারি। রাত্রি 9টার সময় রমেশ কমলাকে নিয়ে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে রওনা হল। একটি সেকেন্ড ক্লাস গাড়ি রিজার্ভ করা ছিল। রমেশ ও কমলা উঠে পড়ল তাতে। রমেশ একদিকের বেঞ্চিতে কমলার জন্য বিছানা পেতে দিল। তারপর গাড়ির বাতির নিচে পর্দাটা নিয়ে অন্ধকার করে দিয়ে কমলাকে বলল, শোনো, তোমার শোবার সময় হয়ে গেছে অনেকক্ষণ। হ্যাঁ, এইবার তুমি ঘুমিয়ে পড়ো। এসো, আমি বসছি, তুমি শো, আমি এখানে আছি। আরে বাবা, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই বসছি। রমেশ মাঝের আসনে বসে অন্যমনস্কভাবে চেয়ে রইল বাইরের দিকে। গাড়ি যখন সবে নড়ে উঠেছে, রমেশ হঠাৎ চমকে উঠল। তার মনে হলো
একজন চেনা লোক যেন গাড়ির দিকে ছুটছে। রমেশ জানলা থেকে মুখ বাড়িয়ে দেখল রেলওয়ে কর্মচারীর বাধা কাটিয়ে ধাক্কা দিয়ে একজন লোক কোনো ক্রমে চলন্ত গাড়িতে উঠেছে এবং টানাটানিতে তার গায়ের চাদর কর্মচারীর হাতেই রয়ে গেছে। ওঠার পর চাদর নেবার জন্য সে ব্যক্তি যখন জানলা থেকে ঝুঁকে পড়ে বাইরে হাত বাড়ালো, তখন এক ঝলকেই রমেশ স্পষ্ট চিনতে পারল লোকটাকে। সে আর কেউ নয়, অক্ষয়। রমেশ বুঝল অক্ষয় তারই পিছনে চলেছে। আচ্ছা, অক্ষয় যদি দেশের গ্রামে গিয়ে অনুসন্ধান আরম্ভ করে, কলকাতার মতো শহরে সবসময় কোনো না কোনো আড়াল খুঁজে পাওয়া যায়, কিন্তু পাড়াগাঁর গভীরতা কম বলেই অল্প আঘাতে তার মধ্যে ঢেউ যেন উত্তাল হয়ে ওঠে। সেই কথা মনে হতেই রমেশের মন যেন ভয় কুঁকড়ে গেল। ব্যারাকপুরে, নৈহাটিতে গাড়ি থামলে অনেক লোক ওঠানামা করতে লাগলো বটে, তবে তাদের মধ্যে অক্ষয়কে কিন্তু দেখা গেল না। একবার বৃথা আশায় বগুলা স্টেশনও রমেশ সাগ্রহে মুখ বাড়িয়ে দেখল, না, অক্ষয়ের চিহ্ন নেই। অবশেষে রাত গভীর হলে হাল ছেড়ে দিয়ে শ্রান্ত হয়ে রমেশ ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরবেলা গোয়ালন্দে গাড়ি পৌঁছলে রমেশ দেখল অক্ষয় মাথায় মুখে চাদর জড়িয়ে একটা হাত ব্যাগ নিয়ে তাড়াতাড়ি স্টিমারের দিকে ছুটে চলেছে। কি করা যায়, কি করা যায়? দেশে যেতে হলে যে স্টিমারে ওদের উঠবার কথা, সে স্টিমার ছাড়বার এখনো দেরি আছে, কিন্তু অন্য ঘাটে আরেকটা স্টিমার অন্য কোথাও যাওয়ার জন্য প্রস্তুত, ঘন ঘন বাঁশি বাজাচ্ছে। রমেশ দ্রুত ভেবে নিল এছাড়া আর উপায় নেই। সে খোঁজ নিয়ে জানল এই স্টিমার যাবে পশ্চিমে। কত দূর? একজন খালাসি জানালো জল যদি বরাবর থাকে তাহলে সোজা কাশী অবধি পৌঁছানো যেতে পারে। শুনেই রমেশ তক্ষুনি সেই স্টিমারে উঠে কমলাকে একটা কামরায় বসিয়ে নেমে এলো ঘাটে। বিন্দু মাত্র সময় নষ্ট না করে তাড়াতাড়ি কিছু দুধ, চাল, ডাল এবং এক ছড়া কলা কিনে নিল। এদিকে অক্ষয় তো অন্য স্টিমারে সকল আরোহীর আগে উঠে পড়ে মুড়ি সুড়ি দিয়ে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখান থেকে অন্যান্য যাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। তার উপর অক্ষয়ের কাছে গোয়ালন্দ পরিচিত জায়গা নয়, ফলে আরও সে তটস্থ। আশ্চর্য, গেল কোথায়? ট্রেন থেকে নেমে তো এই স্টিমারে উঠতে হবে। বাইরে কোথাও রয়েছে নাকি? নেমে দেখলে হয়, কিন্তু এই জায়গা নিতান্তই অপরিচিত, পথ হারিয়ে ফেললে সর্বনাশ হবে। বাবা রমেশ, কোথায় হে তুমি? দীর্ঘযাত্রার আগে বউকে ভালো মন্দ খাওয়াতে নিয়ে গেছো বুঝি? উফ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। অবশেষে স্টিমারে বাঁশি দিতে লাগলো। কম্পমান তক্তার উপর দিয়ে যাত্রীর দল জাহাজে উঠতে আরম্ভ করলো। তখনও রমেশের দেখা নেই। এদিকে ঘন ঘন বাঁশির শব্দে লোকের তাড়া ক্রমেই বেড়ে উঠল, কিন্তু আগত ও আগন্তুকদের মধ্যে রমেশের তো কোনো চিহ্ন নেই। যখন আরোহীর সংখ্যা শেষ হয়ে এলো, ঘাট থেকে তক্তা সরে গেল, সারেং নোঙর তুলবার হুকুম করল, তখন অক্ষয় ব্যস্ত হয়ে বলল, এই থামো থামো, আমি নেমে যাব। আরে ও খালাসি, এই সারেং, বলি থামাও, এই লোক নামবে। আরে মোলো যা। খালাসিরা অক্ষয়ের কথা গ্রাহ্য করল না। অবশ্য ডাঙা দূরে ছিল না। অক্ষয় উপায়ন্তর না দেখে স্টিমার থেকে সোজা লাফ দিয়ে ডাঙায় পড়ল। আরে পড়ে গেলে কি হতো এখন? কিন্তু তীরে উঠেও রমেশের কোনো খবর পাওয়া গেল না। খোঁজ নিতে জানা গেল গোয়ালন্দ থেকে সকালবেলাকার প্যাসেঞ্জার ট্রেন কলকাতার দিকে রওনা দিয়ে দিয়েছে। আচ্ছা ঘোরালো লোক বটে রমেশ। হ্যাঁ, এমন করে ঘুরিয়ে মারলে? কাল রাত্রে নিশ্চয়ই কোনোভাবে ব্যাটা আমায় দেখতে পেয়েছে এবং আমার ওই সন্ধি অনুমান করেই সে সোজা দেশে না গিয়ে আবার সকালের গাড়িতেই কলকাতা ফিরে গেছে। আর কে না জানে, কলকাতায় যদি কোনো লোক লুকাবার চেষ্টা করে তবে তাকে বার করাই কি বিষম কঠিন। অক্ষয় পরদিন ভোরে কলকাতায় পৌঁছে সম্ভাব্য সকল জায়গায় খবর নিয়ে জানতে পারল কেউই আসেনি। অগত্যা সে অন্নদাবাবুর বাসায় এসে যোগেন্দ্রকে বলল, পাখি পালিয়েছে, সস্ত্রীক,
ধরতে পারলাম না। সে কি কথা? সব কিছু খুলে বলো তো। অক্ষয় তার সমস্ত কথা বিশদে বলল। শোনার পর যোগেন্দ্র খানিকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, সমস্তটাই বোঝা গেল। তবে আমার মনে রমেশের সপক্ষে যেটুকু বিশ্বাস দ্বিধা দ্বন্দ্বে ঘুরপাক খাচ্ছিল তার আর প্রয়োজন রইল না। না, কোনো দ্বিধা নেই আর। তোমাকে দেখতে পেয়েই রমেশ কমলা শুদ্ধ পালিয়েছে। এতেই প্রমাণ হয় রমেশের বিরুদ্ধে আমার সমস্ত সন্দেহ আর নিছক সন্দেহ নয়, অকাট্য সত্য। স্টিমার ছেড়ে দিয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কামরায় কেউই ছিল না। রমেশ একটি কামরা বেছে নিয়ে বিছানা পেতে দিল। সকালবেলা দুধ খেয়ে সেই কামরার দরজা খুলে কমলা নদী ও নদী তীর দেখছিল। কমলা, আমরা কোথায় যাচ্ছি সেটা তুমি জানো? কেন? দেশে যাচ্ছি। দেশ তো তোমার ভালো লাগে না, আমরা ওখানে যাব না। তবে কোথায় যাচ্ছি আমরা? এই বলো না। আমরা যাচ্ছি পশ্চিমে। পশ্চিমে? পশ্চিমে কোথায়? কিছুই ঠিক নেই। মুঙ্গের, পাটনা, দানাপুর, বাসার, গাজীপুর, কাশী, যেখানে হোক এক জায়গায় গিয়ে ওঠা যাবে খন। ভারী মজা হবে তাহলে। মজা তো পরে হবে কমলা, কিন্তু এ কয়দিন খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে বলো দেখি? তুমি খালাসিদের হাতের রান্না খেতে পারবে তো? হ্যাঁ গো, সে আমি কিছুতেই পারবো না। এই রে, তবে উপায়? কেন? আমি নিজে রেঁধে নেব। উমা, তুমি রাঁধতে পারো নাকি? তুমি আমাকে কি যে ভাবো জানি না। রাখতে পারি না তো কি, আমি কচি খুকি নাকি? মামার বাড়িতে তো আমিই বরাবর রেঁধেছি। অতএব সেই সাব্যস্ত হলো। কিন্তু রাঁধব বললেই তো আর হলো না, যোগার যন্ত্র চাই। রমেশ অনেক সন্ধান করে এক লোহার উনুন সংগ্রহ করলো। শুধু তাই নয়, ফাইফরমাস খাটার জন্যে একজনকে পেল। তার নাম উমেশ। কাশি পৌঁছে দেবার খরচ ও কিঞ্চিত বেতনের লোভে সে জল তোলা, বাসন মাজা প্রভৃতি কায়িক কাজের জন্য নিযুক্ত হলো। সব জোগাড় সারা হলে চালে ডালে খিচুড়ি চড়িয়ে দিয়ে কমলা রমেশকে বলল, তুমি যাও, শিগগিরই স্নান সেরে নাও। আজ তো সামান্য আয়োজন, রান্না হতে মোটে দেরি হবে না। যাও। রান্নাও হলো, রমেশও স্নান করে এলো। এখন প্রশ্ন উঠল, থালা তো নেই, কিসে খাওয়া যায়? হ্যাঁ, তাই তো, থালা মানে খালাসিদের থেকে শানকি ধার করে আনা যেতে পারে। মানে এর আগেও আমি কয়েকবার ওই সি মা গো, আগে যা হয়েছে তা হয়েছে, এখন আর সেসব হতে হবে না। আমি ওসব চোখে দেখতে পারবো না। রসো, এই তো সন্দেশের মুখে সরাটি আছে, দিব্যি, এতেই হবে। ধুয়ে দি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এই নাও, আজকের মতো তুমি এতেই খাও, পরে দেখা যাবে খন। রমেশ খেতে বসে গেল। দুই এক গ্রাস মুখে তুলে বলল, বাহ, এ তো চমৎকার হয়েছে। যাও, চমৎকার না আরো কিছু। তোমায় আর মিচিমিচি ঠাট্টা করতে হবে না, মন দিয়ে খাও তো। না না, ঠাট্টা যে নয় সেটা এখনই দেখতে পাবে। ভালো না হলে কি এতখানি খেতে পারে কেউ? হ্যাঁ, তাও আসবে ইচ্ছে না। এই 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 যেমন আরেকটু দাও তো দেখি কিছুটা। হ্যাঁ। রমেশকে তৃপ্তি করে খেতে দেখে কমলা ভারী খুশি হলো। এবারে সে অনেক বেশি বেশি করে দিল তার পাতে। এই 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 হ্যাঁ, করো কি করো। আরে বাবা, তোমার নিজের জন্য রাখো, আছে তো? ঢের আছে, সেজন্য তোমায় ভাবতে হবে না, তুমি খাও। ও, আর তুমি খাবে কিসে? কেন? ওই সরাতেই হবে তো। না, এই না না, এই সে তো হতে পারে না। কেন হবে না? কেন খুব হবে, আমি সব ঠিক করে দিচ্ছি। এই উমেশ, মা ঠাকুরুন, তুই খাবে কিসে? নিচে দেখে এলাম ময়রা খাবার বেচছে, তার থেকেই শালপাতা চেয়ে আনছি। তুমি যদি এই সরাতেই খাও তবে আমাকে দাও একবার, আমি ভালো করে একবার ধুয়ে আনছি, ঠিক আছে? দাও তো, তুমি ধুচ্ছ কেন? দাও না। কমলার ক্ষীণ আপত্তি আর শোনা হলো। না না, দাও না। পরক্ষণেই সে বলে উঠল, এ বাবা, পান তৈরি করতে পারিনি, তুমি আমাকে পান আনিয়ে দাওনি, কি যে করো না। তাতে আর অসুবিধে কি? নিচেই পানওয়ালা পান নিয়ে বসে আছে, আমি নিয়ে আসছি। এমনি করে অতি সহজেই ঘর কন্যা শুরু হয়ে গেল। তবে কমলার রকম দেখে সহজ দাম্পত্যের প্রতি তথা স্বামী সেবার প্রতি আগ্রহ দেখে রমেশ মনে মনে উদ্বিগ্ন হয়ে উঠল।
সে ভাবতে বসল, দাম্পত্যের ভাবকে কেমন করে ঠেকিয়ে রাখা যায়। এক যদি উভয়ের মধ্যে হেমনলিনী থাকতো, একমাত্র তাহলেই সমস্তই সুন্দর হয়ে উঠত নিশ্চিত। কিন্তু সে আশা এখন দূরগামী তারার মতো অধরা। রমেশ চিন্তিত হয়ে পড়ল। শেষ পর্যন্ত যদি হেমকে ত্যাগ করতেই হয়, তবে একলা কমলাকে নিয়ে সমস্ত সমস্যার মীমাংসা যে কি করে হতে পারে তা ভেবে কুলকিনারা পেল না সে। দিন যায়। একদিন বিকেলের কথা। ওপারে নির্জন চরের মধ্যে সূর্য অস্ত গেল। রমেশ জাহাজের রেলিং ধরে সন্ধ্যার আবহায় আলোকিত পশ্চিম দিগন্তের দিকে চুপ করে তাকিয়েছিল। মনে তার নানান চিন্তা। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হওয়ায় রমেশ চিন্তা সূত্র ছিঁড়ে সেদিকে তাকালো। কমলা কখন এসে দাঁড়িয়েছে, চাবির গোছা দিয়ে দরজায় শব্দ করছে। এ তোমার কেমন তোর ডাকার উপায় বলো দেখি। দূরে তাকিয়ে আকাশ পাতাল ভেবে চলেছো, আর কিরকম করে এবার ডাকবো শুনি? কেন, বাপ মায়ে নামকরণ করেছিলেন কিসের জন্য, যদি কোনো ব্যবহারই না লাগে? আচ্ছা, প্রয়োজনের সময় আমাকে রমেশ বাবু বলে ডাকলে ক্ষতি কি? আবার সে একই রকম ঠাট্টা। কমলার মুখ যেন সন্ধ্যের আভার থেকেও খানিক বেশি রাঙা হয়ে উঠল। ধ্যাৎ, তুমি কি যে বলো তার ঠিক নেই। আচ্ছা শোনো, তোমার খাবার কিন্তু তৈরি। একটু সকাল সকাল খেয়ে আমায় উদ্ধার করো দেখি। আজ ওবেলায় ভালো করে তো খাওয়া হয়নি। নদীর বাতাসে রমেশের সত্যি খিদে পাচ্ছিল। আয়োজনের অভাবে পাছে কমলা ব্যস্ত হয়ে পড়ে, সেই জন্য কিছু বলেনি। এমন সময় এই অযাচিত ডাক। কমলা তার মুখের ভাব দেখে খানিক আশ্চর্য হয়েই বলল, তোমার বুঝি খাবার ইচ্ছে নেই? খিদে পায়নি? আচ্ছা, আমি কি তোমাকে জোর করে খেতে বলছি গো? না না, তোমাকে জোর করতে হবে কেন? আমার পেটের মধ্যেই তো জোর করছে। কিন্তু খাবো যে, খাবার তো কিছু দেখছি না। খুব খিদে হলেও এই আসবাবগুলো কিন্তু আমার হজম হবে না, আমি সেটা বলে রাখছি। বাহারে, এখন যেন আর তর্স হইছে না। যখন আকাশ পাতাল ভাবছিলে তখন বুঝি খিদে দেশটা কিছুই ছিল না। হ্যাঁ, আর যেমনি আমি ডাকলাম অমনি বাবুর মনে পড়ে গেল ভারী খিদে পেয়েছে। দাঁড়াও, তুমি বসো, আমি নিয়ে আসছি। বেশ, বসতে বললে আমি এই বসলাম, কিন্তু মনে রেখো, দেরি হলে কিন্তু এই বিছানাপত্র আসবাব কিছুই আর দেখতে পাবে না। তখন যেন আমার দোষ দিও না। কমলা দ্রুত পায়ে খাবার আনতে গেল। কিছুক্ষণ পরেই উপরে শালপাতা ঢাকা একটা চাঙাড়ি নিয়ে কামরায় প্রবেশ করল। শালপাতা তুলে পেতে তার উপর লুচি ও তরকারি নিপুণ হাতে সাজিয়ে দিল। এ কি, লুচির জোগাড় করলে কি করে? কি করে বলো দেখি? ও লুচি, ও নিশ্চয়ই খালাসিদের জলখাবার থেকে ভাগ বসিয়েছ। হ্যাঁ, কখনো না। রাম বলো। মাছ দরিয়ায় লুচি খাচ্ছি, এই যে কেমন করে সম্ভব হতে পারে, আমি তো কিছুতেই ভাবতে পারছি না। মনে হচ্ছে আরব্য উপন্যাসের প্রদীপওয়ালা আলাদিন সেই সুদূর বেলুচিস্তান থেকে গরম গরম ভাজি এনে তার পোষা দৈত্যকে দিয়ে সওগাত পাঠিয়েছে। তবু খেতে কিন্তু চমৎকার লাগছে। হ্যাঁ, রমেশের খাওয়া হলে উমেশ এসে দাঁড়িয়ে সসংকোচে মাথা চুলকোতে লাগলো। রমেশ তার মুখের দিকে তাকালো। মা, বাজারের পয়সা। এই কথায় রমেশের হঠাৎ খেয়াল হলো যে রোজ রোজ খাবারের আয়োজন করতে হলে অর্থের প্রয়োজন। আলাদিনের প্রদীপের অপেক্ষা করলে তো চলে না। এই কমলা, তোমার কাছে তো টাকা কিছুই অবশিষ্ট নেই, আমাকে মনে করিয়ে দাওনি কেন? কমলা নীরবে অপরাধ স্বীকার করে নিল। রমেশ কমলার হাতে একটা ছোট্ট ক্যাশ বাক্স দিয়ে বলল, এখনকার মতো তোমার ধনরত্ন সব এটাতেই রাখবে। হ্যাঁ। উমেশ আজ পেট ভরে চিড়ে দই কলা মেখে ফলার করল। কমলা সামনে দাঁড়িয়ে থেকে তার জীবন বৃত্তান্ত সবিস্তারে জেনে নিল। সৎমার বাড়িতে উপেক্ষিত উমেশ কাশিতে তার দিদার কাছে পালিয়ে যাচ্ছিল। খেতে খেতে উমেশ বলল, মা, যদি তোমার কাছেই রাখো তবে আমি কোথাও যাব না। মা হারা ছেলেটার মুখে
মা ডাক শুনে কমলা স্নিগ্ধ স্বরে বলল, বেশ তো উমেশ, তুই আমাদের সঙ্গেই চল না, যাবি? কাজ সেরে রমেশ ডেলিংয়ের দিকে এগোলো। এইভাবে গৃহিণীপনার সমস্ত ভারী ভাবনা থেকেই কমলার হাতে গিয়ে পড়ছে। ভাবতে ভাবতে আবার একবার জাহাজের রেলিং ধরে পশ্চিম আকাশের দিকে চাইল রমেশ। দেখতে দেখতে তার চোখের উপরে সম্পূর্ণ অন্ধকার হয়ে এলো যেন। এই না ফোটা বিপুল আকাশ, এই নিবিড় আঁধারের মধ্যে ডুবে রমেশ তার সমস্যা সমাধানের চেষ্টা করল। রমেশ এটুকু বুঝতে পেরেছে, হেমনলিনী কিংবা কমলা দুজনের মধ্যে একজনকে বিসর্জন দিতেই হবে। উভয়কে নিয়ে চলবার মতো কোনো মধ্যপথ নেই। হেমনলিনীর তবু আশ্রয় আছে। এখনো হেমনলিনী চাইলে রমেশকে ভুলতে পারে, অন্য কাউকে বিয়েও করতে পারে, কিন্তু কমলাকে ত্যাগ করলে এ জীবনে তার আর উপায় কি? খানিকক্ষণ পরে রমেশ মুখ তুলে দেখতে পেল জনশূন্য অন্ধকার ডেকের রেলিং ধরে কমলা দাঁড়িয়ে আছে। কমল, তুমি এখনো শুতে যাওনি কেন? রাত তো কম হলো না। তুমি শোবে না? আমি এখনই যাব। পূব দিকের কামরায় আমার বিছানা হয়েছে। তুমি আর দেরি করো না যেন, শুয়ে পড়ো। কমলার কিছু না বলে ধীরে ধীরে তার নির্দিষ্ট কামরায় ঢুকল। মনে হচ্ছিল সে যেন অন্ধকারে একলা ঘরে ভয় পেয়েছে। ভয় করো না কমল, তোমার কামরার পাশেই তো আমার কামরা। মাঝের দরজা আমি খুলে রাখবো। রমেশ তার কামরায় ঢুকে বাতি নিভিয়ে শুয়ে পড়ল। মনে মনে বলল, কমলাকে ত্যাগ করবার আর কোনো পথ নেই। অতএব বিদায় হেমনলিনী। অনেকদিন দ্বিধায় ছিলাম, আজ এই স্থির হলো আর দ্বিধা করা চলবে না। হেমনলিনীকে বিদায় বলতে গেলে যে জীবন থেকে কতখানি বিদায় করতে হবে তা অন্ধকারের মধ্যে শুয়ে শুয়ে রমেশ অনুভব করতে পারছিল। একসময় অনুভব অসহ্য হয়ে দাঁড়ালো। রমেশ আর বিছানায় চুপ করে থাকতে না পেরে উঠে এলো বাইরে। সুবিস্তীর্ণ সবুজ নির্জনতায় বিরোহিণীর মতো জেগে রয়েছে নিশ্চিত্র রাতের ছায়া। রেলিংয়ে দাঁড়িয়ে নজর চলে গেল তীরের দিকে। তীরের টিনের ছাদ দেওয়া ছোট্ট ঘরটিতে স্টিমার অফিস। সেইখানে একজন রোগাশোকা কেরানি টুলের ওপর বসে ডেস্কের ওপরে ছোট কেরোসিনের বাতি নিয়ে খাতা লিখছিলেন। খোলা দরজার ভিতর দিয়ে রমেশ এই কেরানিকে দেখতে পাচ্ছিল। আমার ভাগ্য যদি আমাকে ওই কেরানিটির মতোই এমন একটা সংকীর্ণ অথচ সুস্পষ্ট জীবনযাত্রায় বেঁধে দিত। সারাদিন হিসাব লিখতাম, কাজ করতাম, কাজে ভুল হলে মালিকের বকুনি খেতাম, তারপর কাজ সেরে রাত্রে বাসায় যেতাম। আরে তবে বেঁচে যেতাম, তবেই আমি বাঁচতাম। সকালে রমেশ বুঝল সমস্যা ক্রমশ প্রতিদিনই কঠিন হয়ে উঠছে। তাড়াতাড়ি এর একটা শেষ মীমাংসা হওয়া একান্ত প্রয়োজন। সে মনে মনে ভেবে দেখল, হেমনলিনীর সঙ্গে একবার স্পষ্ট বোঝাপড়া হয়ে গেলে কর্তব্য নির্ধারণ সহজ হতে পারে। অনেক চিন্তার পর সে হেমকে চিঠি লিখতে বসল। কিন্তু সে কি সহজ কাজ? একবার লিখছে, একবার কাটছে, আবার লিখছে। এমন সময় একজনের কণ্ঠস্বর শুনে সে চমকে উঠল। মশাইয়ের নাম? রমেশ তাকিয়ে দেখল একটি প্রৌঢ়বয়স্ক ভদ্রলোক পাকা গোঁফ ও মাথার সামনের দিকটায় পাতলা চুলে টাকের আভাস নিয়ে উপস্থিত। আপনার নাম রমেশ বাবু? হ্যাঁ, আগে সে আমি আগেই খবর নিয়েছি। তবু দেখুন, আমাদের দেশে নাম জিজ্ঞাসা করাটা একটা পরিচয়ের প্রণালী, ওটা ভদ্রতা। আগে আমার নাম ত্রৈলোক্য চক্রবর্তী, নিবাস গাজীপুর, সেখানেই চলেছি। পশ্চিমে সকলেই আমাকে খুড়ো বলেই জানে। তা পশ্চিমে যখন যাচ্ছেন তখন আমার পরিচয় আপনার অগোচর থাকবে না আশা করি। কিন্তু মহাশয়ের যাওয়া হচ্ছে কোথায়? এখনো আমি আসলে ঠিক করে উঠতে পারিনি।
আপনার ঠিক করে উঠতে দেরি হয় বুঝলাম, কিন্তু জাহাজে উঠতে তো দেরি হয়নি। হ্যাঁ, না আসলে আমি এরকমই। একদিন ওই গোয়ালন্দে নেমে দেখলাম জাহাজে বাঁশি দিয়েছে। এদিকে তখনও আমি কোথায় যাব সেটা মনস্থির করতে পারিনি। তবে বাঁশি শুনে তখন এটুকু বেশ বোঝা গেল যে আমার মনস্থির করতে যদি বা দেরি থাকে, জাহাজ ছাড়তে আর দেরি নেই। সুতরাং বেশি না ভেবে যেটা তাড়াতাড়ির কাজ সেইটাই তাড়াতাড়ি সেরে ফেললাম। বেশ, মশাইয়ের প্রতি কিন্তু আমার ভক্তি হচ্ছে। তা আপনার পরিবার সঙ্গে আছেন তো? এ প্রশ্নের উত্তর দিতে রমেশের মুহূর্তের জন্যে খটকা বাঁধল। তাকে নীরব দেখে চক্রবর্তী বললেন, তাই আমাকে মাফ করবেন, পরিবার সঙ্গে আছেন সে খবরটাও আমি বিশ্বস্ত সূত্রে আগেই জেনেছি। বৌমা ওই ঘরটাতে রাঁধছেন, এদিকে আপনিও কাজে আছেন। না, আপনাকে আর বিরক্ত করব না। যদি অনুমতি করেন তো বৌমাকে কি একটু সাহায্য করি? মানে দেখুন, আমরা উপস্থিত থাকতে তিনি অমন পদ্মের হাতে বেড়ি ধরবেন কেন? এই না না, আপনি লিখুন লিখুন, আপনাকে উঠতে হবে না, আমি আলাপ পরিচয় করে নিতে জানি। এই বলে চক্রবর্তী খুঁড়ো বিদায় নিয়ে রান্নাঘরের দিকে গেলেন। স্বল্প আলাপের পরেই বলে বসলেন, আহ, গন্ধ যা বেরিয়েছে সে তো চমৎকার। ঘন্ট যা হবে তা তো মুখে তুলবার আগেই বোঝা যাচ্ছে। কিন্তু মা, তোমায় আমার একটা অনুরোধ, এই অম্বলটা কিন্তু আমি রাঁধবো। কি জানো তো, পশ্চিমের গরমে যারা থাকে না, অম্বলটা তারা ঠিক দরদ দিয়ে রাঁধতে পারে না। আমি যা রাঁধবো তা একটুখানি মুখে তুলে দিলেই বুঝতে পারবে। চক্রবর্তী খুঁড়ো দেমাকও করে বটে, আবার অম্বলও রাঁধে বটে। যাও মা যাও, যাও এবার হাত মুখ ধুয়ে নাও গে, বেলা অনেক হয়েছে বুঝলে। রান্না যা বাকি আছে আমি শেষ করে দিচ্ছি, যাও। আমি আপনার কাছ থেকে অম্বল রাধা শিখব। কমলা ইদানিং রমেশের আচরণে যে শূন্যতা অনুভব করছিল, এই ভদ্রলোককে পেয়ে সে কথা ভুলে গেল। রমেশও যেন এখনকার মতো কতকটা নিশ্চিন্ত হলো। এই চক্রবর্তী খুঁড়ো এসে রমেশের দিক থেকে কমলার চিন্তাকে যদি খানিকটা সরিয়ে রাখতে পারে, তবে রমেশ নিজের হৃদয়ের ব্যথায় অখণ্ড মনোযোগ দিতে পারবে। এভাবে আরো কয়েকটা দিন কেটে গেল। আশ্বিনের সুন্দর দিনগুলি নদীপথের এমন বিচিত্র দৃশ্যগুলিকে যেন সোনার জলের ছবির মাঝখানে এক একটি সরল কবিতার পাতার মতো উল্টিয়ে যাচ্ছিল। উৎসাহে শুরু হতো প্রতিটা দিন। প্রতি সকালে উমেশের ঝুড়ি ভর্তি হয়ে আসে। ক্ষুদ্র ঘরকন্যার মধ্যে উমেশের এই সকালবেলাকার ঝুড়িটা সকলের পরম কৌতূহলের বিষয়। এ কি রে, এই যে লাউ ডগা, এই ও সজনে তুই কোত্থেকে জোগাড় করে আনলি রে? এই দেখুন খুড়োমশাই, টক পালং যে এই দেশে পাওয়া যায় তা তো জানা ছিল না। ঝুড়ি নিয়ে রোজ সকালে এমন একটা কলরব ওঠে। যেদিন রমেশ উপস্থিত থাকে সেদিন এর মধ্যে একটু তাল কেটে যায় বটে। সে চুরি সন্দেহ না করে আবার থাকতে পারে না। কে বলছো কি? আমি নিজের হাতে ওকে পয়সা গুনে দিয়েছি। তাতে কি, বরং তাতে ওর চুরির সুবিধে ঠিক দ্বিগুণ বেড়ে যায়। পয়সাটাও চুরি করে, শাকও চুরি করে। আচ্ছা বেটা উমেশ, এই হিসাব দে দেখি, এদিকে আয়। তাতে তার একবারের হিসেবের সঙ্গে আরেকবারের হিসেব মেলে না। জমার চেয়ে খরচের অঙ্কই বেশি হয়ে দাঁড়ায়। তবে এতে উমেশ লেশমাত্র কুণ্ঠিত হয় না। সে বলে, আমি যদি হিসেব ঠিক রাখতে পারতাম তবে আমার এমন দশা হবে কেন? আমি তো গোমস্তা হতেই পারতাম। কি বলেন দা ঠাকুর? রমেশবাবু, আমি কিন্তু এই ছোঁড়াকে উৎসাহ না দিয়ে থাকতে পারছি না। দেখুন, সংগ্রহ করার বিদ্যা যে সে বিদ্যা নয়, অল্প লোকেই পারে। চেষ্টা সকলেই করে, কিন্তু সফল হয় কজন? হ্যাঁ, সজনে খাড়ার সময়ের নয়। তবু এত ভোরে এই বিদেশে এমন সজনের খাড়া কজন ছেলে জোগাড় করে আনতে পারে বলুন দেখি? মশাই, সন্দেহ করতে অনেকেই পারে, কিন্তু সংগ্রহ করতে পারে হাজারে একজন। হ্যাঁ, খুড়ো খুড়ো, এটা কিন্তু ভালো হচ্ছে না। হ্যাঁ, ওকে উৎসাহ দিয়ে আপনি অন্যায় করছেন। দেখুন, এই ছেলেটির বিদ্যে বেশি নয়, যাও বা আছে তাও যদি উৎসাহের অভাবে নষ্ট হয়ে যায় তবে সে বড় আক্ষেপের বিষয়। অন্তত যে কদিন আমরা স্টিমারে আছি ততদিন একটু উৎসাহ পাক। ওরে উমেশ, কাল একটু নিম পাতা জোগাড় করে আনিস তো বাবা।
আচ্ছা শোন, যদি কি বলে উচ্ছে পাস যদি, তো আরো ভালো হয়। মা, এই শুকতুনিটা কিন্তু নিতান্তই চাই, বুঝলে কিনা? আমাদের আয়ুর্বেদে বলে না থাক, আয়ুর্বেদের কথা থাক, এদিকে দেরি হচ্ছে। উমেশ বাবা, যা তো শাকগুলো একটু বেশ করে ধুয়ে নিয়ে আতো বাবা। রমেশ এইভাবে উমেশকে যতই সন্দেহ করে, খিটখিট করে, উমেশ ততই যেন কমলার বেশি করে আপনার হয়ে ওঠে। রমেশ তার সূক্ষ্ম বিচার শক্তি নিয়ে একদিকে একা, অন্যদিকে কমলা, উমেশ এবং চক্রবর্তী তাদের কর্মসূত্রে, স্নেহসূত্রে, আমোদ আহ্লাদের সূত্রে ঘনিষ্ঠভাবে এক। বড় জাহাজ যেমন ডাঙায় ভিড়তে চায়, কিন্তু জল কম বলে তাকে তফাতে নোঙর ফেলে দূর থেকেই তাকিয়ে থাকতে হয়। এদিকে ছোট ছোট ডিঙি পানসিগুলো অনায়াসেই তীরে গিয়ে ভেড়ে। রমেশের হয়েছে সেই দশা। এদিকে চক্রবর্তী খুড়োর সঙ্গে কথা হয়েছিল, তিনি চান রমেশ সস্ত্রীক তার এলাকায় গাজীপুরে গিয়ে উঠুক, রমেশ সেখানেই প্র্যাকটিস শুরু করুক। এমন সম্ভাবনার কথাও হয়েছিল, কিন্তু কমলার ঘরকন্যায় চক্রবর্তী খুড়োর এমন অধিকারবোধ জন্মেছে যে রমেশের খানিক ইতস্তত ভাব দেখা দিয়েছে। পথের এই কদিনের আলাপে এতটা ঘনিষ্ঠতা যুক্তিযুক্ত কি? পূর্ণিমার কাছাকাছি একদিন সকালে উঠে দেখা গেল রাশি রাশি কালো মেঘ দলে দলে আকাশ একেবারে ঢেকে ফেলেছে। মাঝগঙ্গায় দু একখানা বাদে আজ আর নৌকো নেই। স্টিমার যথা নিয়মে চলছে। দুর্যোগের নানা অসুবিধার মধ্যে কোনো মতে কমলার রাধা বাড়াও চলছে। চক্রবর্তী আকাশের দিকে চেয়ে বললেন, মা, ওবেলা যাতে রাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। এক কাজ করো, তুমি বরং ওই খিচুড়ি চড়িয়ে দাও, বুঝলে? আমি ইতিমধ্যে রুটি করে রাখছি। খাওয়া দাওয়া শেষ হতে অনেক বেলা হলো আজ। দমকা হাওয়ার জোর ক্রমেই বেড়ে চলল। নদী ফেনিয়ে ফেনিয়ে ফুলে উঠছে। সূর্য অস্ত গেছে কিনা ঠাউর করা গেল না। অবস্থা প্রতিকূল দেখে সকাল সকাল স্টিমার নোঙর ফেলল। সন্ধ্যার পর তুমুল বেগে বাতাস এবং মুষলধারে বৃষ্টি আরম্ভ হল। কমল একবার জলে ডুবেছে। ঝড়ের ঝাপটাকে সে অগ্রাহ্য করতে পারে না। সে উদ্বিগ্ন হয়ে উঠেছিল। ঝড় কমিয়ে দাও ঠাকুর, ঝড় কমিয়ে দাও, ঝড় কমিয়ে দাও ঠাকুর। রমেশ এসে তাকে আশ্বাস দিল। শোনো শোনো কমলা, স্টিমারে কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারো। হ্যাঁ, আমি পাশের ঘরেই জেগে আছি। দরজার কাছে এসে চক্রবর্তীও সাহস দিলেন। পালক্ষী, ভয় কি? ঝড়ের বাপের সাধ্য কি তোমায় স্পর্শ করে? ঝড়ের বাপের সাধ্য কত দূর তা নিশ্চয় বলা কঠিন, কিন্তু ঝড়ের সাধ্য যে কি তা কমলার ভালো মতো জানা আছে। সে তাড়াতাড়ি দৌড়ের কাছে গিয়ে বলল, খুড়োমশাই, তুমি ঘরে এসে বসো না গো। কিন্তু মা, তোমাদের যে এখন শোবার সময় হলো, আমি এখন কেমন করে? বলতে বলতে তিনি ঘরে ঢুকে দেখলেন রমেশ সেখানে নেই। নিতান্ত আশ্চর্য হয়ে জানতে চাইলেন তিনি, দেখি রমেশ বাবু আবার এই ঝড়ে গেলেন কোথায়? আচ্ছা, শাক চুরি তো তার অভ্যেসে নেই বলেই জানতাম, নাকি? কে ও, খুড়ো নাকি? এই যে আমি পাশের ঘরেই আছি। পাশের ঘরে চক্রবর্তী উঁকি মেরে দেখলেন রমেশ বিছানায় আধশোয়া অবস্থায় আলো জেলে বই পড়ছে। বৌমা যে একলা ভয়ে সারা হলেন। আপনার হাতের বই তো ঝড়কে ডরায় না, ওটা এখন রেখে দিলে কিছুমাত্র অন্যায় হয় না। আসুন দেখি, আপনি আসুন এ ঘরে। কমল একটা দুর্নিবার আবেগ বসে সবকিছু ভুলে তাড়াতাড়ি চক্রবর্তীর হাত দৃঢ়ভাবে চেপে ধরে বলল, না না খুড়োমশাই, না। ঝড়ের কল্লোলে কমলার কথা রমেশের কানে গেল না বটে, কিন্তু চক্রবর্তী বিস্মিত হয়ে ফিরে এলেন। রমেশ বই রেখে এ ঘরে উঠে এলো। কি চক্রবর্তী খুড়ো, ব্যাপার কি? কমলা বুঝি আপনাকে? না না, আমি তো ওকে কেবল গল্প বলবার জন্য ডাকছিলাম। খুড়োমশাই, রাত হলো, আপনি এবার শুতে যান। একবার উমেশের খবর নেবেন তো, সে হয়তো ভয় পেয়েছে। মা, আমি কাউকে ভয় করি না। উমেশ মুড়ি সুড়ি দিয়ে কমলার দোরের কাছে বসে আছে। কমলার হৃদয় গলে গেল। সে তাড়াতাড়ি বাইরে গিয়ে বলল, হ্যাঁ রে উমেশ, তুই ঝড় জলে ভিজছিস কেন? লক্ষ্মী ছাড়া যা, খুড়োমশাইয়ের সঙ্গে শুতে যা, যা যা, ওঠ। কমলার মুখে লক্ষ্মী ছাড়া সম্বোধনে উমেশ বিশেষ খুশি হয়ে
চক্রবর্তী খুড়ার সঙ্গে শুতে গেল। যতক্ষণ না ঘুম আসে আমি বসে গল্প করব কি কমলা? হ্যাঁ, না, আমার বাড়ি ঘুম পেয়েছে। ও, পেয়ে গেল। রমেশ কমলার মনের ভাব যে বোঝেনি তা নয়, কিন্তু সে তবু আর কিছু বলল না। ধীরে ধীরে নিজের ঘরে চলে গেল। আচ্ছা, বিছানার মধ্যে স্থির হয়ে ঘুমের অপেক্ষায় পড়ে থাকতে পারে এমন শান্তি কমলার মনে ছিল না। তবু সে জোর করে শুল। ঝড়ের বেগের সঙ্গে জলের শব্দ ক্রমে বেড়ে উঠল। খালাসিদের গোলমাল শোনা যেতে লাগলো। মাঝে মাঝে ইঞ্জিন ঘরে সারেঙের আদেশ সুযোগ ঘন্টা বেজে উঠল। কমলা বিছানা ছেড়ে কামরার বাইরে এসে দাঁড়ালো। এই পাগল রাত্রি, এই আকুল আকাশের দিকে তাকিয়ে কমলার বুকের ভিতরটা যেন কাঁপছে। সেই কাঁপন ভয়ে নাকি আনন্দে তা নিশ্চিত করে বলা যায় না। এই প্রলয়ের মধ্যে যে একটা বাধাহীন শক্তি আছে, একটা বন্ধনহীন স্বাধীনতা আছে, তা যেন কমলার মনের মধ্যে একজন সঙ্গিনীকে জাগিয়ে তুলল। বিশ্বব্যাপী বিদ্রোহের বেগ কমলাকে উন্মোহন করে তুলছিল। কিসের বিরুদ্ধে বিদ্রোহ? তার উত্তর দেবে কে? এই ঝড়ের গর্জনের মধ্যে সে উত্তর পাওয়া যায় কি? নাকি সেও কমলার মনোকষ্টের মতো ভাষাহীন? পরদিন সকালে ঝড়ের বেগ কিছু কমেছে, কিন্তু একেবারে থামেনি। নোঙর তুলবে কিনা এখনো সারেং ঠিক করতে পারেনি। উদ্বিগ্ন মুখে আকাশের দিকে তাকাচ্ছে। সকালেই চক্রবর্তী রমেশের সন্ধানে কমলার পাশের কামরায় এলেন। দেখলেন রমেশ তখনও বিছানায় পড়ে আছে। চক্রবর্তীকে দেখে সে তাড়াতাড়ি উঠে বসল। এই ঘরে রমেশের শোয়ার ব্যবস্থা দেখে বিচক্ষণ চক্রবর্তী খুড়ো গত রাত্রির ঘটনার সঙ্গে মনে মনে সমস্তটা মিলিয়ে নিলেন। কাল রাত্রে বুঝি এই ঘরেই শোয়া হয়েছিল? এ কি দুর্যোগ আরম্ভ হলো বলুন দেখি। হ্যাঁ, এই কাল রাত্রে আপনার ঘুম কেমন হলো? হ্যাঁ মশাই, একটা কথা বলি। আমাকে নেহাত নির্বোধের মতো দেখতে বটে, আমার কথাবার্তাও সেই রকমেরই, তবু কি জানেন, এই বয়সে আমাকে অনেক জটিল বিষয়ের চিন্তা করতে হয়েছে এবং ভাগ্য বলে তার অনেকগুলোর মীমাংসাও করে ফেলেছি। কিন্তু তা সত্ত্বেও বলতে বাধা নেই, আপনাকে আমার সবচেয়ে জটিল বলেই ঠেকছে জানো। মুহূর্তের জন্য রমেশের মুখ ঈষৎ রাঙা হয়ে উঠল। পরক্ষণে সে আত্মসংবরণ করে একটু হেসে বলল, জটিল হওয়াটাই যে সবসময় অপরাধের তা কিন্তু নয় খুড়ো। আমিও একটা কথা বলে রাখি, যাকে বুঝতে পারবেন না তাকে অত তাড়াতাড়ি দোষ দেবেন না যেন। আবার তাকে যে কোনো কালে বুঝতে পারবেন এমন আশাও না করাই ভালো। এভাবে প্রসঙ্গটা চাপা পড়ে গেল বটে, কিন্তু ইতিমধ্যে রমেশ চিন্তা করতে লাগলো চক্রবর্তীর বাসস্থান গাজীপুরে যাওয়া উচিত হবে কিনা। না, প্রথমে সে ভেবেছিল অপরিচিত এলাকায় বসবাস শুরু করতে গিয়ে খুড়োর পরিচয় তার কাজে লাগবে, কিন্তু এখন তো মনে হচ্ছে পরিচয়ের কিছু অসুবিধাও আছে। কমলার সঙ্গে তার এই সম্পর্ক আলোচনা অনুসন্ধানের বিষয় হয়ে ওঠে যদি, তা নিশ্চিতভাবে একদিন কমলার পক্ষে নিদারুণ হয়ে দাঁড়াবে। তার চেয়ে বরং যেখানে সকলেই অপরিচিত, যেখানে প্রশ্ন করার কেউ থাকবে না, সেখানে আশ্রয় নেওয়াই ভালো। গাজীপুরে পৌঁছবার আগের দিনে রমেশ চক্রবর্তীকে বলল, খুড়ো, গাজীপুর আমার প্র্যাকটিসের পক্ষে অনুকূল বুঝছি না, তাই আপাতত আমি কাশিতে যাওয়াই স্থির করেছি। বারবার আলাদা আলাদা রকম স্থির করাকে তো স্থির করা বলে না মশাই। সে তো এক অর্থে অস্থির করাই হলো। সে যাকে, তাহলে এই কাশি যাওয়াটাই এখনকার মতো আপনার শেষ স্থির, তাই তো? আজ্ঞে হ্যাঁ। তিনি কোনো উত্তর না করে জিনিসপত্র বাঁধতে লাগলেন। খুড়োমশাই, আজকে আমার সঙ্গে আড়ি? হ্যাঁ, ঝগড়া তো দুবেলায় হয় মামনি, কিন্তু একদিনও জিততে পারলাম কই। ও বাবা,
তা আজ যে দেখছি সকাল থেকেই তুমি পালিয়ে বেড়াচ্ছ। পালিয়ে বেড়াচ্ছি আমি? আর তোমরা যে মা আমার চেয়ে বড় রকম পালানোর চেষ্টায় আছো তার বেলা, আর পালানোর অপবাদ পাচ্ছি আমি? কমলা কথাটা না বুঝে চেয়ে রইল। রমেশবাবু কি তবে এখনো বলেননি তোমাদের যে কাশি যাওয়া স্থির হয়েছে? কমলা হ্যাঁ না কিছুই বলল না। অবশ্য কিছুক্ষণ পরে বলল, খুড়োমশাই, তুমি পারবে না, দাও তোমার বাক্স আমি গুছিয়ে দিই। ইতিমধ্যে কাশি যাওয়ার কথা কমলাকে জানাবার জন্যে রমেশ এসে উপস্থিত। এই যে কমল, আমি তোমাকেই খুঁজছি। কমলা চক্রবর্তীর কাপড় চোপড় ভাঁজ করে গুছাতে থাকলো। কমলা, এবার আমাদের গাজীপুর যাওয়া হলো না, বুঝলে? আমি ঠিক করেছি কাশিতে গিয়ে প্র্যাকটিস করব। তুমি কি বলো? কমলা খানিকক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ করেই চক্রবর্তীর বাক্স থেকে চোখ না তুলেই বলল, না, আমি গাজীপুরেই যাব। আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। কমলার এমন দ্বিধাহীন উত্তরে রমেশ আশ্চর্য হয়ে গেল। সে কি কথা? তুমি কি একলাই যাবে নাকি? কেন? সেখানে তো খুড়োমশাই আছেন। কমলার এই কথায় চক্রবর্তী কুণ্ঠিত হয়ে পড়লেন। বললেন, মা এমন করে না। তুমি যদি সন্তানের প্রতি এত দুর্পক্ষপাত দেখাও তাহলে কিন্তু রমেশবাবু আমাকে দু চোখে দেখতে পারবেন না। আমি গাজীপুরেই যাব। এ সম্বন্ধে যে কারুর কোনো সম্মতির প্রয়োজন আছে, কমলার কণ্ঠস্বরে এমন কিছুই প্রকাশ পেল না। খুড়ো, তবে তবে গাজীপুরে স্থির হলো। ঝড় জলের পর সেদিন রাতে জ্যোৎস্না পরিষ্কার হয়ে উঠেছে। রমেশ ডেকে বসে কত কথা ভাবছিল। এমন করে আর চলবে না। কমলা এভাবে বিদ্রোহী হয়ে উঠলে ওকে নিয়ে জীবনের সমস্যা অত্যন্ত জটিল হয়ে উঠবে। এমন করে কাছে থেকে দূরত্ব রাখা সম্ভব নয়। এবারে হাল ছেড়ে দেব। কমলাই আমার স্ত্রী, আমি তো ওকে স্ত্রী বলেই গ্রহণ করেছিলাম। কেবল 4টি মন্ত্র পড়া হয়নি বলেই কোনো সংকোচ করা নিতান্ত অন্যায়। এদিকে হেমনলিনী এবং রমেশের মাঝখানে যেন একটা যুদ্ধক্ষেত্র পড়ে আছে। বাধা, অপমান, অবিশ্বাস কাটিয়ে উঠে যদি রমেশ একান্তই জয়ী হতে পারে, একমাত্র তবেই সে মাথা তুলে হেমনলিনীর পাশে গিয়ে সসম্মানে দাঁড়াতে পারবে। সেই যুদ্ধের কথা মনে হলে রমেশের ভীষণ ভয় হয়। জিতবার যে কোনো আশা থাকে না। কি করে জিতবো? কেমন করে প্রমাণ করব? প্রমাণ করতে গেলে এই সমস্ত ব্যাপারটা লোক সাধারণের কাছে এমন কদর্য হয়ে দাঁড়াবে, তার বলার নয়। আর আর কমলা, এই প্রমাণ কমলার পক্ষেও এমন সাংঘাতিক হয়ে উঠবে যে সে ভাবনাও মনে স্থান দেওয়া কঠিন। অতএব আর দ্বিধা না করে কমলাকে স্ত্রী বলে গ্রহণ করলেই সকল দিকে শ্রেয় হবে। হেমনলিনী তো আমাকে ঘৃণাই করছে। এই ঘৃণাই তাকে উপযুক্ত সৎপাত্রে মন সঁপে দিতে সাহায্য করবে। এত শত ভেবে রমেশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেদিককার আশাটাকে একেবারে মাটিতে মিশিয়ে দিল। কিরে বেটা উমেশ, উটুলি বেঁধেছিস যে? তুই আবার কোথায় চললি? আমি তো মা ঠাকুরনের সঙ্গে যাচ্ছি। হ্যাঁ, আমি যে তোর কাশি পর্যন্ত টিকিট করে দিয়েছি। এ তো গাজীপুর ঘাট, আমরা তো কাশি যাব না রে। আমিও যাব না। উমেশ যে তাদের এই চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে পড়বে এমন আশঙ্কা রমেশের মনে ছিল না। কিন্তু ছেলেটার অবিচলিত দৃঢ়তা দেখে সে স্তম্ভিত হলো। ওই দেখো, এই কমলা, উমেশকেও নিতে হবে নাকি? না নিলেও যাবে কোথায়? আরে কেন, ও তো যাচ্ছিল কাশিতে। কাশিতেই তো ওর কোনো এক আত্মীয় আছে বলছিল তো। না, ও আমাদেরই সঙ্গে যাবে বলেছে। এই উমেশ, দেখিস বাবা, তুই কিন্তু খুড়োমশাইয়ের সঙ্গে সঙ্গে থাকিস, নইলে বিদেশে ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে যাবি। রমেশ দীর্ঘশ্বাস ফেলল। কোন দেশ যেতে হবে, কাকে সঙ্গে নিতে হবে,
এ সমস্ত মীমাংসার ভার কমলা একাই নিয়েছে। এর আগে রমেশের ইচ্ছা অনিচ্ছার বন্ধন কমলা নম্রভাবে স্বীকার করে চলত। হঠাৎ এই শেষ কদিনের মধ্যে যেন সেসব সে কাটিয়ে উঠেছে। অতএব খুড়ো দাদু আর মা ঠাকুরনের সঙ্গে উমেশও তার ক্ষুদ্র কাপড়ের পুডলিটা কাঁধে নিয়ে চলল, আর এ সম্বন্ধে আর আলোচনার অবকাশই থাকল না। জলপথের জীবন শেষে চক্রবর্তী মশায়ের বাড়িতে কমলা পেল তার এক সঙ্গিনীকে। গঙ্গার পাড়ের ছোট বাংলোয় নতুন করে গড়তে চাওয়া ঘরকন্যার মধ্যে বিবাহিত জীবনের সুখ দুঃখ হিসেব করতে বসে কমলা দেখল তার ভাগে অপ্রাপ্তির অংশই বেশি। এদিকে রমেশ কাজের প্রয়োজনে কলকাতায় ফিরে জানল নতুন এক বাবুর সঙ্গে হেমনলিনীর পরিবারের হৃদ্যতা বেড়েছে। সবাই মিলে পশ্চিমে গেছে। কে এই নতুন মানুষ? শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি, তৃতীয় পর্ব। অডিও নাট্যরূপ আনন্দরূপ চক্রবর্তী, কথক বিশ্বনাথ বসু, রমেশ ঋতব্রত মুখোপাধ্যায়, যোগেন্দ্র অরিত্র গঙ্গোপাধ্যায়, অক্ষয় সৌনক কুণ্ডু, অন্নদা অঞ্জন প্রসাদ মজুমদার, হেমনলিনী এবং ঈপ্সিতা, কমলা ডানা রায়, চক্রবর্তী খুড়ো সৌভিক সাহা, উমেশ শুভজিৎ দাস, শৈলজা সাঁচবাথি দাস। অন্যান্য চরিত্রে সৌভিক সাহা, সায়ন ভট্টাচার্য ও কুণাল বসু। শব্দগ্রহণ শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। আবহ সঙ্গীত, মিক্সিং ও মাস্টারিং সৌম্য ও শুভ, ক্রসটেক। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। সহকারী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। প্রযোজনায় মজদুর ইউনিয়ন। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।